ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন। আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন। শ্রোতাবন্ধু, আজকের অনুষ্ঠানে শিশু এবং নারীর যৌন হয়রানি প্রতিরোধে করণীয় এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সভ্যতা যত এগিয়ে যাচ্ছে, শিশু ও নারীর যৌন হয়রানি ততই বৃদ্ধি পাচ্ছে। শিশু এবং নারী সৃষ্টিগত বা জন্মগতভাবে অসহায় এবং দুর্বল প্রকৃতির। প্রতিদিন প্রতিনিয়ত শিশু ও নারী নানাভাবে বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হচ্ছে। বিগত শতাব্দীর শেষার্ধে বলতে গেলে নারীরা ছিল পর্দার আড়ালে অন্ধকার যুগের বাসিন্দা। নারী যখন অন্তঃপুরবাসিনী, যাদের সূর্যের মুখ দেখাও বারণ, অসূর্য স্পর্শী, তখন শিশু এবং নারীরা নির্যাতিত হয়েছে। এখন নারীরা প্রাগ্রসর হওয়ার পরেও, নারী সমাজ শিক্ষা লাভ করার পরেও ঘরে ও বাইরে, অর্থাৎ গৃহে বলুন আর কর্মক্ষেত্রে বলুন, সব জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। নারী জাগরণ ও নারী শিক্ষা নিয়ে নারী সমাজ যে পথ চলা শুরু করেছিল, সুদীর্ঘ পথ পরিক্রমণ করে একবিংশ শতাব্দীর প্রথমার্ধে এসে আমরা বলতে পারি নারী সমাজ আজ একটি সম্মানের জায়গায় উপনীত হতে পেরেছে। তবু নারীরা আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে যৌন হয়রানির শিকার হচ্ছে। সাথে সাথে নিষ্পাপ শিশুরা পর্যন্ত সমাজের কিছু কিছু বিকৃত মানসিকতার মানুষের বিকৃত যৌনাচারের শিকারে পরিণত হচ্ছে। শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধে আমাদের করণীয় কী হবে তা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতাবন্ধু, আপনারা অবশ্যই জানেন ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নমূলক এবং নারী শিশুদের জীবন উন্নয়নের জন্য আজকের এই অনুষ্ঠান জীবনের জন্য। প্রিয় শ্রোতা, জীবনের জন্য অনুষ্ঠানে আজ আপনাদের জন্য যেভাবে সাজিয়েছি একটু জানিয়ে দিতে চাই। সাক্ষাৎকার শুনবেন, মাঠ প্রতিবেদন রেখেছি, বক্স পপে নানা মতামত মন্তব্য শুনবেন। এ সকল বিষয় নিয়ে আমাদের আজকের ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতাবন্ধু, এখন শুনবেন শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক সাক্ষাৎকার। শ্রোতাবন্ধু, শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক সাক্ষাৎকারে উপস্থিত আছেন গুলশান আক্তার, উপজেলা শিক্ষা অফিসার, উখিয়া উপজেলা। শ্রোতাবন্ধু, আমরা যে বিষয়টি নিয়ে অবতারণা করেছিলাম আজকের এই অনুষ্ঠানে, শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক করণীয়, গুলশান আক্তারের কাছে যাচ্ছি। আজকের এই সাক্ষাৎকার গ্রহণে আছি আমি পরীক্ষিত বড়ুয়া টুটুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশে শিশু ও নারীর যৌন হয়রানির বিষয়টি বেশ উদ্বেগজনক। তো আসলে শুরুতেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে শিশু ও নারীর এই যৌন হয়রানি বিষয়টি কি, বা আমাদেরকে একটু খোলাসা করবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নারী ও শিশুর যৌন হয়রানি কি? আমরা আসলেই যৌন হয়রানি বলতে কী বুঝি শিশু এবং নারীদের? প্রথম কথা হচ্ছে যেই আচরণটা আমার কাছে কাঙ্ক্ষিত নয়, যেটা আমার অনুমতি নিয়ে করা হয়নি, বা যেটা আমার কাছে একেবারে অনাকাঙ্ক্ষিত এবং আইন দ্বারা স্বীকৃত নয়, এমন কোনো আচরণ যদি কোনো নারী এবং শিশুর প্রতি করা হয়, সেটাকে বলছি আমরা যৌন হয়রানি। এখন আসা যাক আসলে যৌন হয়রানি কী, কোন ধরনের, কোনটা হলে আমরা যৌন হয়রানি বলবো, কোনটাকে বলবো না, বা আমরা সেটা যৌন হয়রানির আওতাভুক্ত বলতে পারি। যেমন আমি শিশুর ক্ষেত্রে আছি, একটা শিশুকে যদি আমি অযাচিতভাবে যদি কোনো টাচ করি, এটা যদি ওই শিশুর জন্য যদি কাঙ্ক্ষিত না হয়, সে যদি এটাতে অস্বস্তি বোধ করে, আমরা সেটাকে তার জন্য যদি বিব্রতকর সৃষ্টি হয়, সেটাকে কিন্তু আমরা তার জন্য যৌন হয়রানি বলছি। তারপর নারীর ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে, নারী যেটা
তার জন্য বিব্রতকর, যেটা তার জন্য কাঙ্ক্ষিত নয়, এরকম কোনো আচরণ যদি তার প্রতি করা হয় সেটাকে বা বলা হচ্ছে সম্ভ্রম হানির বা সম্মান হানির বিষয় থাকে। বিষয় থাকে, সেটাকেই বলছি আমরা যৌন হয়রানি। এক্ষেত্রে আসা যাক আমরা শিশুদের ক্ষেত্রে, যেমন বাংলাদেশের ক্ষেত্রে শিশুরা কী ধরনের যৌন হয়রানির শিকার হচ্ছে। যেমন একটা শিশু যদি স্কুলে গিয়ে থাকে, সেখানেও কিন্তু সে ওরালভাবে হচ্ছে, মৌখিকভাবেও কিন্তু যৌন হয়রানি হতে পারে, শারীরিকভাবেও হতে পারে, আরও অনেক ধরনের হতে পারে। সচরাচর আমাদের দেশে আমরা যেটা শারীরিকভাবে হয়ে থাকে সেটাকে আমরা যৌন হয়রানি বলছি, এবং সেটার জন্য আমার সমাজ সোচ্চার, আইন সোচ্চার, আমরা সবাই মিলে কিন্তু এটার জন্য কাজ করি। কিন্তু বাট এর মধ্যেও যে আরও কতগুলো যৌন হয়রানির প্রকার রয়ে গেছে সেটাকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না। তাহলে একটা শিশুকে যদি আপনি অযাচিতভাবে যদি কোনো ব্যক্তি যদি তাকে জড়াই ধরে, সেটাতে সে যদি বিব্রত বোধ করে বা অস্বস্তি বোধ করে বা সে মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকেও আমরা যৌন হয়রানি বলছি। আমরা একটা শিশুর সাথে যদি, যেটা সে বুঝে না বা সে কাঙ্ক্ষিত করে না, এরকম যদি কোনো মৌখিকভাবেও যদি করি, সেটাকেও কিন্তু আমরা যৌন হয়রানি বলছি। নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হচ্ছে, শুধু শারীরিকভাবে নয়, মৌখিকভাবে, কথা দিয়ে, মানসিকভাবেও কিন্তু যৌন হয়রানির শিকার হচ্ছে, যেটা আমাদের অগোচরে রয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা শুরুটা এইভাবে করেছি যে শিশু এবং নারীর যৌন হয়রানির বিষয়টি মোটামুটি বুঝতে পারলাম শ্রোতা বন্ধু। এরপরে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের দেশে শিশু ও নারীর উপর এই যে ব্যাপকভাবে যৌন হয়রানির কারণটা কি, বা আপনার কি কারণ বলে আপনার মনে হয়? ধন্যবাদ। আমরা যতই বেশি সচেতন করছি তারও কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। এটার প্রথম কারণ হচ্ছে আমাদের অভিভাবকদের অসচেতনতা। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের শিক্ষার অভাব বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেভাবে ভূমিকা পালন করতে পারছে না। তৃতীয় হচ্ছে আমাদের সমাজের এখানে অসচেতনতা আছে। তারপরে আছে আমাদের যে অলস সময় কাটানোর একটা প্রবণতা যেখানে রয়েছে, সেখানে কিন্তু দেখবেন যে যৌন হয়রানির প্রবণতা খুব বেশি। তাহলে আমি এখন অভিভাবকদের সচেতনতার অভাবটা কি বলবো? আমাদের প্রতি 4 জনের একজন শিশু কিন্তু যৌন হয়রানির শিকার হচ্ছে। তাহলে আমার অভিভাবক শিশুদের ক্ষেত্রে আমি বলি, আমার যখন একটা শিশু, সেটা আমরা আমাদের বাংলাদেশের প্রবণতাকে আমরা মেয়েদেরকে সবচেয়ে বেশি একটু গুরুত্ব দিয়ে দেখে যৌন হয়রানি। ছেলে শিশু কি যৌন হয়রানির শিকার হচ্ছে না? অবশ্যই হচ্ছে, যেটা আমরা ইগনোর করছি। তাহলে এক্ষেত্রে আমার অভিভাবকের ভূমিকাকে, অভিভাবকের অসচেতনতা কি, অভিভাবক তার শিশুটিকে প্রতিটা মুহূর্তে সে কিন্তু চোখে চোখে রাখতে পারছে না। সে হয়তো বা তার প্রতিবেশীকে দিয়ে দিছে, তুমি একটু বেড়ায় নিয়ে আসো বা দোকানে নিয়ে যাও, অথবা প্রতিবেশী হতে পারে, কর্মজীবী মানুষ হতে পারে। তার আমাদের শিশুরা কিন্তু যৌন হয়রানির শিকার হয় তার নিকট আত্মীয়ের মাধ্যমে, সবচেয়ে বেশি হয়। আপনারা এটা দেখেন। এই যে এই ক্ষেত্রে বাবা মাকে সচেতনতার অভাব আছে। আমি আমার শিশুটিকে কার কাছে দিয়ে যাব, কে কিভাবে তার সাথে আচরণ করছে, এটা কিন্তু গার্ডিয়ানরা জানে না। আপনি বলতে চাচ্ছেন যে আমাদের অভিভাবক বা বাবা মা যারা আছেন তাদের একটু সচেতন থাকা দরকার, এবং শিশু যেন নিরাপদ জায়গায় থাকে, তাকে বুঝতে হবে যে আমার এই শিশুটি কার কাছে নিরাপদ। এ কিন্তু আমার গার্ডিয়ানরা জানছে না। হয়তো মনে করে যে আমার ভাই আছে, আমার ভাইকে দিয়ে যাচ্ছে, আমার ভাইয়ের মন মানসিকতা কি, সেটা কিন্তু তার গার্ডিয়ান বুঝছে না। অনেক সময় আপনার কথা ঠিক, অনেক সময় দেখা যায় যে শিশু বলতেও পারছে না, প্রকাশও করতে পারছে না, সে ভয়ে, লজ্জায় ভয়ের সবচেয়ে বেশি হলো ভয় পায় শিশুরা, এটা বলতে পারছে না। তারপর সেকেন্ড থিং হচ্ছে আমার শিক্ষার অভাবটা কি। আমাদের এই যে যৌন হয়রানি কি, এই বিষয়ে ব্যাপকভাবে আমাদের কারিকুলামগুলোতে নাই, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আমরা সেভাবে শিক্ষা দিতে পারছি না। কারণ আমাদের সমাজ এমন যে ধর্মীয় মূল্যবোধটা এমন যে আমরা যেন যৌন শিকারের বা যৌন হয়রানির বিষয়টা যখন ক্লাসরুমে নিয়ে আসবো, মনে করছি কি বাচ্চাদেরকে ওই বয়স থেকে আমরা উদ্বুদ্ধ করছি। আমাদের সেই মন মানসিকতাই কিন্তু আমাদের যৌন হয়রানির একটা কারণ আমাদের এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টের এডুকেশনটা কিন্তু স্কুল পর্যায় থেকে দিতে হবে। একটা প্রাইমারি স্কুল থেকেও যদি আমরা একটা শিশুকে যদি যৌন হয়রানি কি, সে কিভাবে যৌন হয়রানির শিকার হতে পারে, তার করণীয় কি, এগুলো যদি আমরা একটু একটু যদি ধারণা। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শব্দ আছে যে আমাদের সমাজের জন্য বা আমাদের এই যে সমাজ ব্যবস্থা একটা ধর্মীয় মূল্যবোধের উপরে আমরা গড়ে উঠেছি, সেখানে কয়েকটি শব্দ দেখা যায় যে আমরা সেটাকে উচ্চারণও করতে পারছি না, কেমন বিব্রত বোধ করি। যেমন আপনি দেখেন, এই যে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলছি, এই যে আমার যখন আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তার এখানে কিন্তু লেখে সেক্স কি। আসলে আমরা সেক্স বলতে বুঝছি যে যৌন বিষয়টা, আসলে কিন্তু সেটা নয়। সেক্স হচ্ছে নারী বা পুরুষ, এটা তাকে একটা নির্দিষ্ট করে দেওয়া। আপনি দেখবেন লিঙ্গটা এটা বলা হচ্ছে, আসলে এটা আমাদের কিন্তু সমাজে মিস ইউজ হচ্ছে। তারপরে দেখেন আপনি সমাজের
সমাজও কিন্তু এক্ষেত্রে কিন্তু তার সচেতনতার অভাব রয়েছে। কি আমার শিশুটাকে আমি কোথায় নিয়ে যাব, বা আমার নারীটাকে আমি কিভাবে তার চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে সে তার যৌন হয়রানি থেকে রক্ষা পাবে, এটা আমাদের সমাজের লোকজন। যেমন এক হয়রানির আরেকটা কারণ হচ্ছে নারীদের, যেমন একটা নারী যদি বলে যে একটা মেয়ে স্কুলে যাচ্ছে, সে যদি বলে যে আমি পাশের বাড়ি ওই ছেলেটা দ্বারা ইপটিজিংয়ের শিকার হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন সেটা যদি সে তার বাবা মাকে এসে বা সমাজের কোনো লোকজনকে যদি বলে, সে সমাজের লোকজন বলছে কি না তোমার আচরণ ঠিক ছিল না, তোমার চলাফেরা ঠিক ছিল না, তোমার পোশাক ঠিক ছিল না, যার কারণে তুমি এটা শিকার হয়েছে। এই যে বলছি সমাজ, এই যে একটা মেয়ে যখন কোনো হয়রানির শিকার হচ্ছে, তখন কিন্তু সে বিচারটা কার কাছে চাইবে, কার কাছে খুলে বলবে, সে বলতে না পারাটাই কিন্তু যৌন হয়রানির আরেকটি কারণ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই যে যৌন হয়রানি প্রতিনিয়ত হচ্ছে, যেমন ধরেন আমি একটা তথ্য আমি দিতে পারি, 13টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করেছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ। সেটা হলো যে গত বছরে 629টি শিশু, কন্যা শিশুসহ ধর্ষণের শিকার হয়েছে 1018 জন। এছাড়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 62টি কন্যা শিশুসহ 179 জন। 22টি কন্যা শিশুসহ ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 31 জন, এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন 7 জন। এছাড়াও 90টি শিশু কন্যা সহ 155 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যে পরিসংখ্যান, যে তথ্য আমাদেরকে লজ্জা দেয়, এবং আমাদের সমাজ ব্যবস্থা এখন, আমাদের মানবিক মূল্যবোধ এখন কোন পর্যায়ে, সেটার আমাদেরকে অনুধাবনের সময় এসছে, এবং যেটা আমাদেরকে এই জিনিসটা বোঝার, যে এখন এই তথ্যটা আমাদেরকে বুঝতে সহায়তা করে। তো আপনার কাছ থেকে আমি জানতে চাইবো, এই যে যৌন হয়রানি বিষয়টা হয়ে আসছে আমাদের বাংলাদেশে, এটা প্রতিরোধে কি করণীয় হতে পারে, বা আপনার কিছু পরামর্শ? আপনি যে পরিসংখ্যানটা তুলে ধরছে, এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ একটা এই যে ডাটাটা উপস্থাপন হয়েছে। তো এই যে এইগুলো প্রতিরোধ করতে আমাদের করণীয়, প্রথম করণীয় হচ্ছে আমাদের পরিবারকে সচেতন হতে হবে। পরিবারের সকল সদস্যকে যৌন হয়রানি কি, কোনটা হলে আমি আসলে মেইন কথা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত না যৌন হয়রানিটা কি বুঝবো না, ততদিন পর্যন্ত আমরা এটার থেকে রক্ষা পাবো না। তার এখানে পরিবারের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি। আমার যে শিশুটি আছে বা আমার যে শিশুটি একটু অ্যাডাল্ট হয়েছে, তাকে আমাকে শিক্ষা দিতে হবে, তুমি এমন কোনো আচরণ করবে না যেটা অন্যের জন্য ক্ষতিকর হয়, অন্যের জন্য মানসিক যন্ত্রণার কারণ হয়। এখানে পরিবারকে ভূমিকা নিতে হবে। তারপর হচ্ছে আমার সমাজকে নিতে হবে। সমাজকে কি ভূমিকা নিতে হবে? আমরা সমাজের যে নৈতিক যে মূল্যবোধের অবক্ষয় হয়েছে, সেটার জন্য সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাইকে এগিয়ে আসতে হবে, এবং আমাদের বিশেষ করে যুব সমাজ যারা বিপথে যাচ্ছে তাদেরকে, এই যে আমাদের বই পড়া, আপনি দেখবেন সৃজনশীল কাজে কিন্তু তারা এঙ্গেজ হচ্ছে না, এই সৃজনশীল কাজগুলোতে এগিয়ে নিয়ে আসতে হবে। কি বই পড়ার প্রতিযোগিতা করা, খেলাধুলার আয়োজন করা, সমাজ সেবার বিভিন্ন কাজ করা, এগুলো কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা বিভিন্ন সৃজনশীল কাজে যদি যুবকদের এঙ্গেজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যৌন হয়রানি কমবে। তারপর হচ্ছে জনপ্রতিনিধির বিশাল একটা ভূমিকা রয়ে গেছে। জনপ্রতিনিধিরা দেখেন, কোনো একটা যদি কোনো জায়গায় দর্শন হয়ে থাকে এলাকায়, তারা কি করে, কিছু টাকা পয়সা দিয়ে মিটমাট করার চেষ্টা করে, এটা দামাচাপা দেওয়ার চেষ্টা করে। এটা আমাদের সমাজের ভয়াবহ চিত্র। আমি এই জনপ্রতিনিধি অনেক ক্ষেত্রে অপরাধী ভেবে নিচ্ছে যে আমি অপরাধ করলেও আমি টাকা দিয়ে আমি ম্যানেজ করছি। তারপরে দেখেন আরেকটা ভয়াবহ কারণ, দেখেন এই যে মেয়েটা যৌন হয়রানি বা দর্শনের শিকার হয়েছে, তার সাথে দর্শকের বিয়ে দেওয়া হচ্ছে। এই মেয়েটা কতটুকু তাকে মেনে নিতে পারছে, বা ছেলেটা কতটুকু মেনে নিতে পারছে, তাদের ভবিষ্যৎ কি হচ্ছে, এগুলো কিন্তু আমাদের জনপ্রতিনিধিরা ভেবে দেখেন না। এটা কিন্তু ভয়াবহ চিত্র। তারপরে আছে দেখেন শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেখানে যে আমাদের শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করব। আমাদের যে তারা কিভাবে প্রতিরোধে তারা কি কাজ করতে পারে, তারা কি করলে কি হবে, কোন সাইডে প্রবেশ করবে না, এবং নৈতিক, সবচেয়ে বেশি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নৈতিক মূল্যবোধ গড়ে তুলবে। নৈতিক মূল্যবোধ কি, তার বড়জনদের প্রতি কীরকম আচরণ করবে, তার বন্ধুদের সাথে কীরকম আচরণ করবে, নারীর প্রতি কীরকম আচরণ করবে, শিশুর প্রতি তার কী আচরণ। বিশেষভাবে বলা যায় এক্ষেত্রে
আপনার ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতা আমি আছে, আসছি তারপর এটাকে, বিভিন্ন মিডিয়া, হ্যাঁ আমি আসছি। এদেরও হেল্প নেওয়া যেতে পারে। হেল্প পারে। শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ এখানে আমাদের শিক্ষার্থীরা যেমন আছে, পাশাপাশি আছে আমার অভিভাবক, তাদেরকেও তারা সচেতন করে তুলতে পারে। তারপরে আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম করছে, তাদের এই প্রোগ্রাম। তারপরে আপনি দেখেন সরকার কিন্তু অনেকগুলা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন করেছে, তারপরে পুলিশরাও কিন্তু হটলাইন সৃষ্টি করেছে। এগুলো কিন্তু প্রতিরোধে করণীয়। সামগ্রিকভাবে আমরা যদি সবাই মিলে যদি কাজ করি, তাহলে কিন্তু আমরা নারী ও শিশু যৌন হয়রানি রক্ষা করতে পারবো, নির্যাতন রক্ষা করতে পারবো। আর না হলে আমরা যদি না করি, তাহলে কিন্তু আমরা পারবো না। ধন্যবাদ আপনাকে, আপনি চমৎকার করে বললেন, অনেক ভালো বললেন। তো বিষয় হলো যে এইটি এমন একটি বিষয়, যে এমন একটি ব্যাপার যেটা চট করে অল্প কথায় আসলে শেষ করা যায় না। অনেক বড় একটা বিষয়, এবং সেটা একটা এখন বাংলাদেশের সামাজিক অবস্থায় যে যা কিছু সমস্যা আছে তার মধ্যে এই যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এটা একটা এখন আলোচনার সর্বাগ্রে প্রথম সারিতে আছে। তো আমরা আসলে এই ধরনের সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে চাই না। আমরা সুন্দর একটা সুস্থ সমাজ ব্যবস্থা আশা করি, এবং যেখানে আইন থাকবে, আইনের অধীনে মানুষের নিরাপত্তা থাকবে, মানুষের জনজীবনের সম্পদ এবং সম্পত্তির নিরাপত্তা থাকবে, সব মিলে সুন্দর একটা সুন্দর বাংলাদেশ বা সোনার বাংলাদেশ, আমরা যে বলি, যে বঙ্গবন্ধুর যে চিন্তায় চেতনা ছিল আমরা একটা সুন্দর বাংলাদেশ করব, সেই সুন্দর একটা বাংলাদেশ যেন আমরা পাই। সম্মানিত সুধী এবং প্রিয় সুধী বৃন্দ, আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন খিয়া উপজেলা শিক্ষা অফিসার গুলশান আক্তার। তাকে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের এই সাক্ষাৎকার গ্রহণ করেছি আমি পরীক্ষিত বড়ুয়া টুটুন। ধন্যবাদ শ্রোতা বন্ধু। এতক্ষণ সাক্ষাৎকারের মাধ্যমে শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ে নানা তথ্য উপাত্তের মাধ্যমে বক্তব্য শুনলাম এবং অনেক বিষয় জানতে সমর্থ হলাম। সাক্ষাৎকার প্রদান করেছিলেন গুলশান আক্তার, উখিয়া উপজেলা শিক্ষা অফিসার। শ্রোতা বন্ধু, আমাদের এবারে শিশু ও নারী যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ে মাঠ প্রতিবেদন প্রস্তুত করেছেন ফারহান সিদ্দিকী অমি। একজন শিশু বা নারী শারীরিক, মৌখিক, মানসিক বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হতে পারেন। বিভিন্ন কর্মক্ষেত্রে নারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে। প্রিয় শ্রোতারা, আজ শিশু ও নারী যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে মতামত জানব। প্রথমেই এই বিষয় নিয়ে জানতে চাইব একজন শিশুর মায়ের কাছ থেকে। অনেক সময় পুরুষরা মেয়েদের দেখলেই তাদের সাথে যৌন ইঙ্গিতপূর্ণ চটুল কথাবার্তা শুরু করে দেয়। এক্ষেত্রে মেয়েটির নির্লিপ্ততায় কিংবা না বলার অক্ষমতায় অথবা আশকারাই তীব্র যৌন তাড়না সৃষ্টির মাধ্যমে শ্লীলতাহানি বা ধর্ষণের মতো ঘটনা ঘটতে পারে। এই ধরনের পুরুষের আচরণকে প্রশ্রয় না দিয়ে, আবার বলার সুযোগ না দিয়ে সুন্দর ও আন্তরিকতার সাথে সতর্ক করে দিন। শিশুদেরকে আদরের নামে যাত্রার কোলে দেওয়া যাবে না, কারণ অবুঝ শিশুর আদরের নামে সহজে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এই দিকে মা বাবাকে দৃষ্টি রাখতে হবে। সামাজিক কারণে বাধ্যবাধকতার যদি শিশুটিকে কারো কোলে দিতেই হয়, সেক্ষেত্রে আপনি তার সরাসরি নজরদারি রাখুন। কোনো অবস্থাতেই যেন আপনার শিশুকে একা কোথাও নিয়ে যেতে না পারে তা নিশ্চিত করুন। আপনার শিশুর বোধশক্তি হওয়া মাত্রই তার শরীরের বিভিন্ন অংশের নামের সাথে পরিচয় করিয়ে দিন। কোনো অংশ অন্যকে স্পষ্ট করতে না দেওয়া এবং তাকানো উচিত নয় তা ভালোভাবে শেখান। কেউ যদি এরূপ আচরণ করে, তাহলে সাথে সাথে আপনাকে যেন বলে তা শিক্ষা দিন। জীবনে চলার পথে শিশুটি কার কার সাথে মিশছে এবং তাদের সাথে কি কি করছে এবং খেলছে তা গল্পের ছলে প্রতিদিন জেনে নিন। শিশুদেরকে পাশে বসিয়ে যৌন উদ্দীপক কথাবার্তা, বিজ্ঞাপন, নাটক, সিনেমা, যৌন সহিংসতার কোনো ছবি দেখানো থেকে বিরত রাখুন। শিশু ও নারীর যৌন নির্যাতনের বিষয়ে পরিবার ও সমাজে আলোচনা করা দরকার। সবার সচেতনতায় শিশু ও নারীর যৌন নির্যাতন হতে রক্ষা পাবে। ধন্যবাদ আপনাকে। সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না, শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখতে হবে।
সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দিই, মানসিক সুষম বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না। কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর পরিপূর্ণ সুষম বিকাশ সম্ভব নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম? দিলরুবা শারমিন। জি, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে শিশুর মানসিক সুষম বিকাশ ঘটাতে কি কি প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? মানসিক বিকাশ সুস্থ স্বাভাবিক করার জন্য বাবা মা সহ চারপাশের মানুষের আচরণ আর শিশুর পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ ও স্বাভাবিক থাকতে হবে। ইতিবাচক মানসিক বিকাশ অর্থবহ করে তুলতে হবে ছোটবেলা থেকে। অস্বাভাবিক পরিবেশ কখনো শিশুকে মানসিক সুষম বিকাশ ঘটাতে পারে না। ধন্যবাদ আপনাকে আমার এই প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য। প্রিয় শ্রোতাবন্ধু, শিশু ও নারী যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক আমাদের এবারের পরিবেশনা মাঠ প্রতিবেদন শুনলেন। মাইক্রোফোন হাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বক্তব্য সংগ্রহ করেছেন রোজিনা আক্তার রোজি। সমাজে মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী, কিন্তু দেখা যায় আমাদের সমাজে নারীরা এখন অনেক ধরনের সহিংসতার শিকার হয়। শিশুরাও কিন্তু নিরাপদ নয়। দেখা যায় নারী এবং শিশুদের মধ্যে যে নির্যাতনগুলো হয়ে থাকে, সহিংসতা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো যৌন সহিংসতা। এই যৌন সহিংসতা কেন হয় বা এর ফলে কিভাবে নারী ও শিশুরা ক্ষতিগ্রস্ত হয় সে ব্যাপারে কয়েকজনের সাথে কথা বলেছি। এ পর্যায়ে কথা বলছি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে। তিনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, আমি সামিরা চৌধুরী। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি মনে করি এখনও আমাদের সমাজে নারী ও শিশুরা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। নারী ও শিশুর প্রতি নির্যাতন বর্তমানে একটি ব্যাধির মতো সমাজে বিস্তার করছে। তবে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন সুরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করছে। সমাজের সবাই যদি এসব সহায়তা গ্রহণ করে এবং সচেতন হয়, তাহলে সমাজে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন অনেকাংশে কমে আসবে। নারী ও শিশুর প্রতি যে যৌন নির্যাতন হয়ে থাকে, অর্থাৎ যৌন হয়রানি, সে বিষয়ে তাদেরকে নিরাপদ রাখতে, সুরক্ষা দিতে পরিবারে অভিভাবকের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। একজন অভিভাবকের সাথে কথা হয়েছে, জানতে চেয়েছি যে তিনি কি মনে করেন যে তার অভিভাবকের যে স্থানটি সেখান থেকে পরিবারের নারী এবং শিশুদের সুরক্ষার ব্যাপারে আমরা কি করতে পারি। আমি একজন ডাক্তার, চিকিৎসক। আমি মনে করি আমার এই রাস্তায় ঘাটে যে মায়েরা, মহিলারা, নারীরা, শিশুরা নির্যাতিত হচ্ছে, এই দিকে আমাদের কড়া নজর দেওয়া দরকার। কেননা বিশেষ করে যৌন নির্যাতন, যৌন হয়রানি, এগুলো তো কোনোটা একটাও কাম্য নয়। তো আমি একজন অভিভাবক হিসাবে মনে করি আমার ছেলেমেয়েরা কোন দিকে যাচ্ছে, কি করতেছে, কার সাথে ঘুরছে, অভিভাবক হিসাবে আমার সেদিকে কড়া নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যদি আমরা নিজের ছেলেমেয়ের প্রতি উদাসীনতা দেখাই, তাহলে বাচ্চা ও শিশুদের প্রতি নজর না রাখি, খেয়াল না দেই, তাহলে তো অবশ্যই পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে যাবে আপনা আপনি। নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানি বন্ধের পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলে আমি মনে করি। শ্রোতা বন্ধু, বক্স পপে এবং বুলেটিন শুনলেন রোজিনা আক্তার রোজির কণ্ঠে। এতক্ষণ শুনলেন ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। শ্রোতা বন্ধু, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায় নিতে হবে। আজকে শিশু ও নারীর যৌন হয়রানি প্রতিরোধে করণীয় বিষয়ক কথামালা আপনারা শুনলেন। আপনারা অনুধাবন করতে পারলেন আমাদের দেশ এবং আমাদের দেশের অবস্থা। আমরা এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে, অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে আমরা উত্তরণ লাভ করব। এই সমাধানের পথ আমাদেরই হাতে। শ্রোতাবন্ধু, আর কথা নয়, বিদায় নিচ্ছি। আমি অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন।